হ্যাঁ, জাস্ট একটু রিক্যাপিচুলেশন। হিমাটোলজি তো আমরা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই তো আমরা কিছু কিছু সবাই জানি, ঠিক না? সাথে আমরা করোনা নিয়ে আলোচনা, এই কোভিড নিয়ে যে আলোচনা, সেটাও আমাদের মনে হয় সবাই কিছু না কিছু জানাই আছে। আমরা ইন্টারচেঞ্জ অফ ভিউ করলেই দেখা যাবে যে এটা থেকে আমাদের কিছু বেনিফিট হবে। তোমাদের কোভিড নিয়ে আলোচনা কেউ করছে এর মধ্যে? হ্যাঁ স্যার। হ্যাঁ, না স্যার, এখনো কোভিড নিয়ে কেউ আলোচনা করে নাই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তোমাদের কোভিড নিয়ে সবাইকে জানতে হবে, তার কারণ হলো ইন্ডিয়াতে তোমরা জানো কিনা সেটা হলো মেডিকেল স্টুডেন্টদেরকেও করোনা ম্যানেজমেন্টে ইনভলভ করা লাগতেছে। তো আমাদের ইন্টার্নি যারা এখন যারা পরীক্ষা দিচ্ছে, কয়েকদিন পরে ওরা পাশ করে চলে আসবে ইন্টার্নি, তারপরের ব্যাচই তো তোমরা, ঠিক না? তোমরা যেহেতু ফিফথ ইয়ারে আসো, তোমাদেরকেও যে কোনো সময় আমরা কল করতে পারি, বিশেষ করে তোমাদের ব্লক পোস্টিং এ যখন আসবা, তখন ইন্টার্নির মতো তোমাদেরও পেশেন্ট ম্যানেজমেন্টে আমাদেরকে হেল্প করা লাগতে পারে। হ্যাঁ, যার জন্য তোমাদেরকে অবশ্যই করোনা সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। হ্যাঁ, এবং করোনা ম্যানেজমেন্ট করতে গেলেই আমাদের কিন্তু হিমাটোলজির হেল্পটাই প্রথমেই লাগবে। হ্যাঁ, হিমাটোলজি সম্পর্কে তোমাদের কিছু ধারণা থাকতে হবে, এবং ইনভেস্টিগেশন করলে কিভাবে তুমি ডিটেক্ট করবা, কি করবা না করবা, সব তোমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবাই তো মোটামুটি এখন জয়েন করছো তো? সবাই ভিডিওতে আসো, যারা ভিডিওতে নাই সবাই ভিডিওতে চলে আসো, যাতে প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারো। কিন্তু এখন তোমরা সাইলেন্টে থাকবা, যখন জিজ্ঞেস করবো যে উত্তর দিবে, একজন একজন করে উত্তর দিতে পারো। হ্যাঁ, আজকের ক্লাসটা হবে কিন্তু নট ওয়ান সাইডেড, লেকচার টাইপের হবে না, এখানে হবে অনেকটা গল্প গুজবের মতো। হ্যাঁ, আমরা কিন্তু সবাই সবাইকে দেখতে পারবো। এই যে কিছু কিছু স্টুডেন্ট দেখতেছি তোমরা এই ভিডিওটা অফ করে ফেলতেছো। হ্যাঁ, যেমন তামি একজন আছে, তারপরে এখানে 44 রোল নাম্বার 178 দীপরাজ। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও অফ করবা না, ভিডিও আমি চাই পুরো ক্লাসে অন থাকবে। এই যেমন 119 সাইমা, এখানে ছবি দিয়ে মানে তুমি যদি ঘুমায় থাকো তাইলে তো হবে না, ক্লাসে সবাইকে এইখানে ভিডিওতে আমি দেখতে চাই। যেমন এই যেমন ডক্টর 45 এর যে আছে, 44 আছে, ওরা কিন্তু ভিডিওতে আছে। এইরকম ভাবে এখানে কিন্তু 85 কে আমি ভিডিওতে দেখতে পাচ্ছি না। সবাইকে অনলাইনে ভিডিওতে থাকতে হবে, যাতে আমরা দেখতে পারি যে তোমরা কি ক্লাসে আসো না ঘুমায় আসো। যদি ঘুমায় থাকো আর কথা না শুনো, তাইলে তো আর আমাদের ক্লাস নেওয়ার কোনো দরকার নাই, টিউটোরিয়াল ক্লাসেরও কোনো দরকার নেই। তাই সবাইকে অনলাইনে ভিডিওতে থাকতে হবে, যাতে আমরা দেখতে পারি, যাতে আমরা মনে করো তুমি সামনাসামনি আমরা ক্লাস করতেছি। এখন করোনার কারণে আমরা তোমাদের সামনে এসে সরাসরি ক্লাস নিতে পারতেছি না, এই জন্য আমরা এখন টেকনোলজির সাহায্য নিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছি। কিন্তু এটা আসলে সামনাসামনি ক্লাস হবে নিয়মে, কিন্তু সামনাসামনি করোনার কারণে আমরা পারতেছি না। তাই তোমরা যদি অনলাইনে সবাই থাকো ভিডিওতে, আর আমরাও যদি অনলাইনে ভিডিওতে থাকি, তাইলে সামনাসামনি কথা বলার মতোই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি এখন একটা জিনিস একটু শো করি তোমাদেরকে। এই একটা একজন পেশেন্টের একটা রিপোর্ট, সেই রিপোর্টটা তোমরা একটু দেখো। এই রিপোর্টে কি আছে? এই পেশেন্টের এক্সারশনাল, এই পেশেন্টের কি আছে? এক্সারশনাল ডিসনিয়া। এক্সারশনাল ডিসনিয়া 3 মাসের, পেশেন্টের বয়স 55 ইয়ার্স। হ্যাঁ, তাহলে 55 ইয়ার্স এর এই পেশেন্টের এক্সারশনাল ডিসনিয়া যখন পেশেন্ট আমাদের কাছে আসলো, তখন আমরা কি দেখতে পাইলাম সেটা একটু খেয়াল করো। এখানে কি দেখা যাচ্ছে? পেশেন্টের হিমোগ্লোবিন কত আছে? অন করে বড় করে বলা হয়েছে পেশেন্ট অ্যানিমিক স্যার। হ্যাঁ, অ্যানিমিক 5.0। হ্যাঁ, 5.0। আচ্ছা, সিভিয়ারলি অ্যানিমিক। সিভিয়ারলি অ্যানিমিক আছে। ইএসআর কত আছে? 70। আরবিসি টোটাল কাউন্ট কত? 3.08 মিলিয়ন। 3.60 মিলিয়ন। হিমাটোক্রিট কত? 17.8%। এমসিভি কত? 58 ফেমটোলিটার। তাহলে তোমাদের এই ইউনিটগুলো একটু মনে রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় ধরা হয় যে এমসিবির ইউনিটটা কি, ফেমটোলিটার। হ্যাঁ, এমসিএইচ এর ইউনিট কি, এমসিএইচ এর ইউনিট কি, এগুলা মাঝে মাঝে পরীক্ষায় ধরা হয়। তাইলে এটা যেমন এমসিএইচ হলো পিকোগ্রাম, এই পেশেন্টের 16.3 পিকোগ্রাম আছে। আরডিডব্লিউটাও একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরডিডব্লিউ দিয়ে আমরা বুঝতে পারি রেড সেলের কি সাইজ আছে।
এই যে জিনিসগুলো তোমরা দেখলা এখানে, এটা দেখে তোমাদের কাছে কি মনে হয়? এই পেশেন্টের তোমাদের কি ধারণা, কি আছে সমস্যা? হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। তো এটা কি কারণে হতে পারে হাইপোক্রমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, একটা কারণ তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ফাইন, খুব ভালো তোমরা বলতেছো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ছাড়া আর কি কোনো কিছু হইতে পারে? স্যার অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ঠিক আছে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হইতে পারে। থ্যালাসেমিয়া মানে কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। আর কি হইতে পারে? সাইডারোপ্লাস্টিক অ্যানিমিয়া। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, ফাইন। তাহলে তো মোটামুটি তোমরা এখন বুঝতে পারতেছো যে এইখানে আমরা কি কেস ডিল করতেছি। এখন এই যে তুমি যে কথাগুলো বললা, হ্যাঁ, এই কথাগুলো নিয়ে তোমাকে এখন চিন্তা ভাবনা করতে হবে যে এই পেশেন্টকে আমরা কিভাবে হেল্প করতে পারি, ঠিক আছে। তাইলে এই ধরনের পেশেন্ট আসলে এরপরে তুমি নেক্সট ইনভেস্টিগেশন কি করতে চাও? পিবিএফ স্যার সিরাম ফেরিটিন দেখবো স্যার। স্যার হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, আয়রন প্রোফাইল, আয়রন প্রোফাইল করবা, ঠিক আছে। বোন ম্যারো এক্সামিনেশন। হ্যাঁ, বোন ম্যারো এক্সামিনেশন, আচ্ছা, অনেক কিছুই তোমরা বলতেছো, ঠিক আছে। এখন এই পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে তুমি কি দেখতে পাবা? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয় পেশেন্টের, তাইলে আয়রন প্রোফাইল, হ্যাঁ, আয়রন প্রোফাইল যেটা আমরা করি, আয়রন প্রোফাইলের মধ্যে আমরা কি কি দেখি? serum iron, ইয়েস, total iron binding capacity, ফাইন, serum ferritin. ফেরিটিন, গুড। এই যে জিনিসগুলো আমরা দেখতেছি সেটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা। ওকে, ধরো এই পেশেন্টের যদি এখন থ্যালাসেমিয়া হয়, থ্যালাসেমিয়া যদি হয় পেশেন্টের, তাইলে কি পাওয়া যেতে পারে আয়রন প্রোফাইলে? এনি চেঞ্জ? নরমাল থাকবে স্যার। সব নরমাল, সবই কি নরমাল থাকবে? সিরাম ফেরিটিনের পরিমাণ স্যার বেড়ে যাবে স্যার। ফাইন, সেরাম ফেরিটিনের লেভেলটা বেড়ে যাবে। সেরাম ফেরিটিন যে বেড়ে যায়, হ্যাঁ, এই সেরাম ফেরিটিন বেড়ে যায়, আর কি কি কারণে সেরাম ফেরিটিন বাড়তে পারে আদার দেন থ্যালাসেমিয়া? স্যার বাড়ে। হ্যাঁ, বলো বলো। কোভিড স্যার, কোভিড। স্যার অ্যাকিউট ফেজ রিঅ্যাকশন হিসেবে স্যার সিরাম ফেরিটিন বেড়ে যায়। ঠিক আছে, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসাবে সেরাম ফেরিটিন বাড়তে পারে। অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে সেরাম ফেরিটিন বাড়ে, এইরকম কিছু কন্ডিশন আদার দেন কোভিড তুমি কি বলতে পারবা? বলো কি কি কন্ডিশন? স্যার যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস যে আরো অন্য কিছু আরো আছে? একটা আর্থ্রাইটিস ঠিকই আছে, তুমি যেটা বলছো গুড আইডিয়া। একটা আর্থ্রাইটিসের নাম বলো যেটাতে ভেরি হাই ফেরিটিন লেভেল থাকে, বলতে পারবা? অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ, এটাতে কয়েক হাজার ফেরিটিন পাওয়া যায়, ঠিক আছে। তো এটা একটা কারণ হইতে পারে। আর কি কারণ হইতে পারে? মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, ঠিক আছে, এমডিএস, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে এইরকম ভাবে ফেরিটিন লেভেল বেশি থাকে। আচ্ছা, যদি এই ফেরিটিন লেভেল বেশি থাকে কারো, হ্যাঁ, একটা তো কোভিড ঠিকই আছে, কোভিড ছাড়া অন্যান্য কন্ডিশনে ফেরিটিন লেভেল বেশি থাকলে আমরা কি করি? ধরো তুমি এই থ্যালাসেমিয়া পেশেন্টের ফেরিটিন লেভেল হাই, হ্যাঁ, ফেরিটিন লেভেল যদি হাই থাকে তাহলে আমরা কি করি? স্যার কনফার্ম করব স্যার, ওই যে কনফার্মেটরি টেস্ট আছে স্যার, এটা করব যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস। আচ্ছা, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করলাই, কিন্তু ফেরিটিন যেহেতু বেশি, ফেরিটিন বেশি থাকলে কি অসুবিধা হবে? একজন পেশেন্টের যদি ফেরিটিন ডিপোজিটেড হয়ে যাবে স্যার অন্যান্য ইয়েতে অর্গানগুলোতে। ফাইন, কোথায়? হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস হবে, ইয়েস। এই যে হিমোক্রোমাটোসিস হবে, সেই হিমোক্রোমাটোসিস হলে কোথায় সাধারণত ডিপোজিশন হইতে পারে? স্যার লিভারে ডিপোজিট। মাল্টি অর্গান, লিভার, প্যানক্রিয়াস। একজন বলো। স্যার লিভার, প্যানক্রিয়াস, বোন, কিডনি, আর হার্ট স্যার। হার্ট, ঠিক আছে। আর
টেস্টিস, হ্যাঁ টেস্টিস, ওকে আর বোন, বলছো তো আর স্যার কিছু? এন্টারোসাইট, স্যার এন্টারোসাইট, আর আর স্প্লিন, আর প্যানক্রিয়াস, আর আর কি? এন্ডোক্রাইনোপ্যাথি বলো, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে এই পিটুইটারি গ্ল্যান্ড, হিমোক্রোমাটোসিস থেকে কি অসুবিধা হইতে পারে? একটা পিটুইটারি পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ পিটুইটারি গ্ল্যান্ডে হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে? পিটুইটারি গ্ল্যান্ড, তোমরা তো প্যানক্রিয়াস একটা বলছো, ঠিক আছে। আর কি? adrenal gland, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর কি? থাইরয়েড, প্যারাথাইরয়েড, ঠিক আছে না? তো এইগুলা গ্ল্যান্ডে যদি জমা হয় তাইলে তোমার কি সমস্যা নিয়ে পেশেন্ট আসবে? পেশেন্ট তো এসে বলবে না যে আমার হিমোক্রোমাটোসিস আছে, আমার এই সমস্যা। পেশেন্ট তো এসে তার সিমটম বলবে, ঠিক না? সাইন সিমটম বলবে, আমরা তখন খুঁজে বাইর করব যে পেশেন্টের কি সমস্যা, ঠিক না? তখন এই পেশেন্টরা কি বলবে? যেমন পেশেন্টের যদি এখন প্যানক্রিয়াসে মানে এই আয়রন ডিপোজিশন হয়, প্যানক্রিয়াসে আয়রন ডিপোজিশন হলে পেশেন্টের কি সমস্যা হবে? হাই সুগার নিয়ে আসবে, হাই সুগার নিয়ে আসবে, ঠিক আছে। হাই সুগার নিয়ে আসবে, এই কন্ডিশনটাকে আমরা কি বলি? ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস মেলাইটাসের একটা আলাদা নাম আছে, ব্রঞ্জ ডায়াবেটিস। ব্রোঞ্জ ডায়াবেটিস। ব্রঞ্জ ডায়াবেটিস। গুড, এই তো ভালোই তোমরা বলতেছো। হ্যাঁ, আচ্ছা, যদি এই মানে আয়রনটা ডিপোজিশন হয়ে যায় এই পিটুইটারি গ্ল্যান্ডে, তাহলে কি অসুবিধা নিয়ে পেশেন্ট আসবে? ডিক্রিজ লিবিডো, শুধু লিবিডো না, আরো তো অনেক কিছু আছে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেকগুলো হরমোন রিলিজ হয় না? তুমি তো শুধু গনাডোট্রফিন চিন্তা করলে তো হবে না। এক কথায় বললে কি হবে? হাইপোপিটুইটারিজম, প্যান হাইপোপিটুইটারিজম। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি হরমোন রিলিজ না হয়, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে বিভিন্ন হরমোনের ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। একজন 5th ইয়ারের রোল নাম্বার ভিডিও অফ করে রাখছো, হ্যাঁ, রোল নাম্বার 44, রোল নাম্বার 44, রোল নাম্বার 6, হ্যাঁ, ভিডিওতে আসো। তোমরা ভিডিও অফ করো কেন? তোমাদের ক্লাসে কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, ঘুম স্যার নেটের একটু সমস্যা পাওয়ার করতেছে। অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঘুম পাওয়ার কিছু নাই। আমি তো তোমাদের সাথে গল্প গুজব করেই আজকে 1 ঘন্টা পার করে দিব, ঠিক আছে? এই গল্পের মাধ্যমে তোমাদের কিছু রিক্যাপিচুলেশন হবে, তাইলে তোমরা এর থেকে উপকৃত হবা, ঠিক আছে? আচ্ছা, যাক, এখন এই যে পিটুইটারি গ্ল্যান্ডে হলে তোমার প্যান হাইপোপিটুইটারিজম হবে, থাইরয়েড গ্ল্যান্ডে হলে হাইপোথাইরয়েড হবে, হ্যাঁ, একইভাবে প্যারাথাইরয়েডে যদি ইনভলভমেন্ট হয় হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে। তো সেইটা যেমন রোল নাম্বার 126 এর কি ভিডিওতে প্রবলেম না ঘুম পাচ্ছে? 126 রোল নাম্বার, সবাই ভিডিও অন করে রাখো। হ্যাঁ, ভিডিওতে থাকো তুমি। ভিডিও, স্যার হ্যাঁ, ঘুম পাচ্ছে নাকি তোমার? হ্যাঁ, না স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। তো 126 তুমি একটু বলো তো ভাই, যে এই যে করোনা যে তুমি সম্পর্কে একটু কি জানো, একটু আমাকে বলো। এই যে বর্তমানে যে বাংলাদেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট চলে আসছে, ঠিক আছে? ইন্ডিয়ান sir. ভ্যারিয়েন্ট সম্পর্কে তোমার কি ধারণা আছে? ধরো বাংলাদেশে তো অলরেডি চলে আসছে, যে কোনো সময় আমাদের যে কোনো এলাকায় রোগী আমাদের কাছে আসতেই পারে, ঠিক আছে? এখন কোভিড সম্পর্কে তুমি একটু আমাকে বলো তো, কোভিড সম্পর্কে তোমার ধারণাটা কি? বলো, এমনিতে বলে যাও যা জানো। স্যার আপডেট ইনফরমেশন গুলো তেমন জানি না ইন্ডিয়ান সম্পর্কে স্যার। ইন্ডিয়ান সম্পর্কে বাদ দাও, এমনি কোভিড সম্পর্কে তোমার কি ধারণা আছে একটু বলো তো দেখি। কোভিড সম্পর্কে তোমার কি ধারণা? আচ্ছা, রোল নাম্বার 64, মিস্টার তাহমিদ। তাহমিদ বলো তো, তাহমিদ একটু বলো কোভিড সম্পর্কে তোমার কতটুকু কি আপডেটেড নলেজ আছে? কোভিড, এই যে কোভিড যে ভাইরাসটা আছে, এই কোভিড ভাইরাসটা কিভাবে ছড়ায়? ওকে, শুধু কি রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় না আর কিছু? স্নেজিং, এয়ারবর্ন, ঠিক আছে? এয়ারবর্ন, এখন শুধু রেসপিরেটরি ড্রপলেট না, এটা এয়ারবর্ন। এয়ারবর্ন যদি হয় এই করোনা ভাইরাস, হ্যাঁ, তাহলে তোমাকে এখন নিজের প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা নিতে হবে? মনে করো তুমি একটা ওয়ার্ডে আসো বা একটা ডিউটি রুমে আসো, তোমার কি করণীয়? স্যার পিপি পদ্ধতি। একটা জিনিস তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে তোমার সেফটি প্রথমেই মানে এনশিওর করতে হবে।
তুমি আগামীতে মাস্ক ইউজ করব, ফেস শিল্ড ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, দীপরাজকে একটু পরে আমি সুযোগ দিচ্ছি। প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, তুমি ওয়ার্ডে যখন কাজ করতে আসবা, হ্যাঁ, কয়েকদিন পরে তো তোমাদেরকে হয়তো আমরা ইন্টার্নির সাথে কাজ করতে হয়তো বলতে পারি, হ্যাঁ, কারণ যদি আমাদের ম্যান পাওয়ার শর্টেজ দেখা দেয়, তাইলে তোমাদেরকে ব্লক পোস্টিং এ হোক বা 5th ইয়ার স্টুডেন্ট হোক, তোমাদেরকে আমরা ডাকবো যে তোমরা আসো ওয়ার্ডে এসে কাজ করো। তো ওয়ার্ডে এসে তোমাদের যখন কাজ করতে হবে, তখন তোমাদের তো নিজের সেফটি এনশিওর করতে হবে। ভ্যাকসিন নাও আর না নেও এটা কোনো ফ্যাক্টর না, ভ্যাকসিন থাকুক আর না থাকুক, তোমাকে নিজের প্রোটেকশনের জন্য ব্যবস্থা করতে হবে। কারণ প্রথম কথা হলো তোমার সেফটি ফার্স্ট, তোমার নিজের সেফটি প্রথমে এনশিওর করতে হবে, তারপর তুমি মানুষকে সেবা করবা। জনগণের সেবা করার আগে তোমার নিজের মানে সেফটি এনশিওর করতে হবে। তার কারণ হলো আমাদের বাংলাদেশে 150 থেকে 200 জন ডাক্তার মারা গেছে, 500-র মতো আইনজীবী মারা গেছে, 100-র কাছাকাছি পুলিশ মারা গেছে, এবং দেখা যাচ্ছে প্রায় 5000-এর উপরে আমাদের হেলথ ওয়ার্কার ইনফেক্টেড, ঠিক আছে, 20,000-এর বেশি পুলিশ ইনফেক্টেড। তো এইভাবে বিভিন্ন আমরা যারা মানে কর্মজীবী আছি, বিভিন্ন পেশায় আমরা যারা আছি, আমরা কিন্তু বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে আছি। সেই ঝুঁকি থেকে নিজেকে আত্মরক্ষা করে জনগণের সেবা করতে হবে। সেই ঝুঁকি থেকে বাঁচার জন্য যেমন দীপরাজ যে জিনিসটা বলছে, মাস্ক পরতে হবে, ঠিক আছে। আর কি মাস্কটা সিঙ্গেল মাস্ক হবে না ডাবল মাস্ক হবে? এখন কি লেটেস্ট আপডেট? ডাবল মাস্ক। ডাবল মাস্ক স্যার। ট্রিপল লেয়ার মাস্ক স্যার। এখন যেটা বলা হয় ট্রিপল লেয়ার মাস্ক হলেও চলবে না, ডাবল মাস্ক পরতে হবে। লেটেস্ট আপডেট হলো অবশ্যই তুমি যারা মানে বিশেষ করে কোভিড পেশেন্ট ডিল করবা, অবশ্যই তোমাকে ডাবল মাস্ক অবশ্যই পরতে হবে। কারণ সিঙ্গেল মাস্ক ইজ নট এনাফ। এখন যে ভেরিয়েন্ট গুলো আসতেছে এর মধ্যে একটা হলো ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। হ্যাঁ, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট যেটা, সেটার অসুবিধা হলো এটা যে এটা কিন্তু অ্যান্টিবডিকে বাইপাস করে ইনফেকশন করে। অ্যান্টিবডি বাইপাস মানে যারা ভ্যাকসিন নিছে তাদেরও কিন্তু প্রোটেকশন থাকবে না। হ্যাঁ, যার জন্য তোমাকে ভ্যাকসিনের চেষ্টা অবশ্যই করতে হবে, মানে ভ্যাকসিনের সুবিধা অনেক আছে, কিন্তু সাইড বাই সাইড তোমার প্রোটেকশনের জন্য 100% চেষ্টা করতে হবে, যাতে আমরা যাতে ইনফেক্টেড না হই। সেই জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই ডাবল মাস্ক পরতে হবে। হ্যাঁ, একটা মাস্ক ধরো সার্জিক্যাল মাস্ক থাকলো, আরেকটা মাস্ক তোমার N95 হোক, N99 হোক, হ্যাঁ, বা রেসপিরেটর মাস্ক হোক, যে কোনো একটা মাস্ক ইউজ করা লাগবে। হ্যাঁ, এটলিস্ট ডাবল মাস্ক, তাইলে ডাবল মাস্কের একটা খুবই গুরুত্ব আছে। সেকেন্ড যে জিনিসটা হলো, আর কি করতে হবে সেকেন্ড প্রোটেকশনের জন্য মাস্ক ছাড়া? আরেকজন বলো, দীপরাজ তো বলছে মাস্কের কথা, অন্য আরেকজন বলো আর কি করতে হয়? হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আর কি করতে হবে হ্যান্ড স্যানিটাইজ ছাড়া? স্যার গ্লাভস পরতে হবে, পিপি পরতে হবে। আর কি? আর কি? সবই ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স। ইয়েস, ফিজিক্যাল ডিস্টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ফিজিক্যাল ডিস্টেন্স কেন দরকার? এই ভাইরাস যেটা আছে, করোনা ভাইরাস, এটা ফিজিক্যাল ডিস্টেন্সের প্রয়োজনটা কি? এটা হলো এয়ারবর্ন। হ্যাঁ, এয়ারবর্ন হওয়ার কারণে যত কাছাকাছি রোগীর তুমি থাকবা, ততই কিন্তু তোমার বিপদের আশঙ্কা তত বেশি। এই জন্য যতটুকু পারা যায় ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে তোমাকে কাজ করতে হবে। এখন এই ভাইরাসটা কত ফিট দূর পর্যন্ত যায়, কিভাবে যায় বলতে পারবা কেউ? 6 ফিট। 3 to 6 feet স্যার। আচ্ছা, 6 ফিটের যেটা আইডিয়া, কথা বলার মাধ্যমে 6 ফিট রেসপিরেটরি। ঠিক আছে, আস্তে আস্তে যদি কথা বলো তাইলে 6 ফিট, ঠিক আছে। আর জোরে জোরে যদি চিৎকার করে কথা বলে তাইলে কিন্তু আরো বেশি দূর যাবে। up to 12 feet. আগে বলতো 12 ফিট, এখন বলে 27 ফিট। হ্যাঁ, Wow. 7 ফিট, 27 ফিট পর্যন্ত দূরে দূরে। যেন গান গাওয়ার সময় যে যারা জোরে জোরে চিৎকার করে গান গায়, অথবা জোরে জোরে যে হাঁচি দিলে, কাশি দিলে, অথবা জোরে চিৎকার করে কথা বললে, হ্যাঁ, দেখা যায় 27 ফিট পর্যন্ত দূরে পর্যন্ত ভাইরাস যাইতে পারে। তার মানে আমাদের ওয়ার্ড যেটা আছে, ওয়ার্ডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একজন রুগী যথেষ্ট, ঠিক না? 27 ফিট দূর পর্যন্ত যদি যায় তাহলে অনেক দূর পর্যন্ত এই ভাইরাস ছড়াইতে পারে। এখন ভাইরাস তো ছড়াবেই। রোল নাম্বার 44 একটু বলো তো, রোল নাম্বার 44 একটু বলো যে 27 ফিট পর্যন্ত তো ভাইরাস ছড়ায়। এখন তুমি এই 27 ফিটের মধ্যে তো তোমাকে কাজ করতেই হবে। এখন তুমি কি করবা?
তোমার আত্মরক্ষার জন্য কি করবা? স্যার পিপিই পরে স্যার কাজ করা লাগবে। আচ্ছা, পিপি তো বল, সবসময় তো আমরা পিপি পরে থাকতে পারি না, গরমের দিন, হ্যাঁ, বেশি গরম যখন থাকে তখন কি আমরা সবাই কি পিপি পরে থাকি? হ্যাঁ, পিপি তোমরা পরে থাকছো, আমরা তো পিপি পরে বেশিক্ষণ থাকতে পারি না। তার কারণ এত বেশি গরম লাগে, ঘাম টাম দিয়ে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, মাস্ক টাস্ক সব ভিজে যায়। আর মাস্ক যদি ভিজেই গেল তাহলে এই মাস্ক দিয়ে আর প্রোটেকশন হবে কিভাবে? তখন মাস্ক পাল্টাইতে হবে বারবার। হ্যাঁ, তাইলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তোমার জানালার দরজা খোলা রাখতে হবে। ওয়ার্ডে যেন জানালার দরজা যেন বন্ধ না থাকে, জানালার দরজা খুলে রাখতে হবে, যতটুকু পারা যায় ভেন্টিলেশনের ব্যাপারটা খেয়াল করতে হবে। যদি বায়ু চলাচল থাকে, বায়ু চলাচল থাকলে তুমি কিন্তু অনেক প্রোটেক্টেড থাকবা। আমাদের বিশেষ করে 26 নম্বর 27 নম্বর ওয়ার্ডে আমাদের প্রচুর ইন্টার্নি ডাক্তার এবং আমাদের মিড লেভেল ডাক্তার ইনফেক্টেড হয়েছিল। তার কারণ ছিল ওইখানে বায়ু চলাচলের অভাব ছিল। দেখা গেছে যে ক্রস ভেন্টিলেশন, যেটা ক্রস ভেন্টিলেশন তোমরা নিশ্চয় পড়ছো আগে, এই ক্রস ভেন্টিলেশন যদি না থাকে তাইলে কিন্তু এই ভাইরাসটা ঘরের ভিতরেই ঘুরতে থাকে। যেমন দেখা গেছে একটা রেস্টুরেন্টে যাওয়ার পর অনেক মানুষ ইনফেক্টেড হয়েছে। ইনফেক্টেড হওয়ার কারণ কি ছিল? এসি, হ্যাঁ, এয়ার কন্ডিশন, এসি যদি চলতেই থাকে এবং সেখানে যতজন লোক থাকবে, একজন রোগীর যদি, একজন মানুষের যদি করোনা ভাইরাস থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ইনফেকশনটা চারিদিকে ছড়ায় পড়বে এবং সবার শরীরে ঢুকে যাবে, যতজন মানুষ থাকবে। এর মধ্যে যারা মানে ভালনারেবল পিপল, তাদের ইনফেকশন হয়ে যাবে। তাইলে কি করতে হবে? এসি যদি কেউ ব্যবহার করতেই হয় তাইলে কিন্তু সে একা রুমের মধ্যে থাকতে হবে। একা যদি রুমের মধ্যে থাকে সে এসি ব্যবহার করতে পারবে, কিন্তু ওই রুমের মধ্যে যদি অনেক মানুষ থাকে তাইলে এসি ব্যবহার করা নিরাপদ না। এই জন্য আমরা আমাদের একাডেমিক কর্নারে দেখা গেছে আমাদের এই যে বিভিন্ন এই ক্লাস বা বিভিন্ন সেমিনার করার পর আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতো লোকজন, আমাদের দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টর ওই যে রুহুল কবির এবং আরেকজন ডক্টর নাহিদা জাফরিন, দুইজনই করোনা ইনফেক্টেড হয়েছে। হয়তো আমরা জানি না কোন জায়গা থেকে ইনফেক্টেড হয়েছেন, কিন্তু একটা তো পসিবিলিটি আছে যে এসি রুমের ভিতরে যদি আমরা ক্লাস নেই তাইলে কিন্তু একজন থেকে আরেকজনের এইভাবে ইনফেকশন ছড়াইতে পারে। তাইলে আমাদের এই জন্য এসি রুমের মধ্যে ক্লাস নেওয়া এখন বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? যেখানে যদি কোনো সময় আমরা ক্লাসই নিতে হয়, জানালার দরজা সব খোলা রাখতে হবে এবং ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। ক্রস ভেন্টিলেশন ছাড়া উপায় নাই এই ভাইরাস থেকে, কারণ এক ভাইরাসের লোড যত বেশি থাকবে তত রিস্ক অফ ইনফেকশন তোমার বাড়তে থাকবে। যেমন 20,000-এর উপরে যদি ভাইরাস তুমি ইনহেল করে ফেলো তাইলেই কিন্তু তোমার ইনফেক্টেড হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন এই জন্য আমরা বলি যে রোগীর কাছেও আমরা বেশিক্ষণ থাকবো না। যদি তুমি বেশিক্ষণ রোগীর কাছে থাকো তাইলেই কিন্তু তোমাকে এই ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এবং রোগীর কাছ থেকে এট এ টাইম বেশিক্ষণ না থেকে অল্প অল্প সময় থেকে অল্প অল্প হিস্ট্রি নিয়ে তোমাকে সরে যেতে হবে। আগে যেরকম যখন নন কোভিড সিচুয়েশন ছিল তখন আমরা ঘন্টার পর ঘন্টা রোগীর কাছে কাটাইতাম, কিন্তু এখন আর ওই রকম সুযোগ নাই। এখন আমরা কি করি? আমাদের ডাক্তারদেরকেও আমরা মিনিমাম মানে এক্সপোজারের জন্য সবাইকে একদিনে আসতে বলি না, সবাইকে এট এ টাইম আসতে বলি না। অল্প অল্প ডাক্তার, অল্প অল্প লোকজন আসবে এবং শর্ট টাইম কাজ করে ওরা সরে যাবে, আরেকটা গ্রুপ আসবে, অল্প সময় কাজ করবে, চলে যাবে। এর মাধ্যমেই আমাদের রোগীদের কাছ থেকে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশন নিতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। ঠিক আছে? তাইলে এই জিনিসগুলো তোমাদের একটু কয়েকদিন পরে তোমরা যখন ইন্টার্নি হয়ে আসতেছো অথবা তোমাদেরকে আমরা যদি কল করি তাইলে তোমাদের এই জিনিসগুলা খেয়াল করতে হবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার ডাবল মাস্ক পরার কারেক্ট প্রসিডিউরটা কি? মানে অনেকে N95 এর উপর সার্জিক্যাল করে, অনেকে N95 এর নিচে সার্জিক্যাল করে, তো আসলে কারেক্ট উপায়টা কি? আমরা যেটা করি সেটা হলো, আমি যেমন ট্রিপল মাস্ক পরি, হ্যাঁ, ট্রিপল মাস্ক পরার সময় আমি যেটা প্র্যাকটিস করি আমি তোমাকে সেটাই বলি। এখন একটা জিনিস মনে রাখতে হবে, করোনা এমনই একটা রোগ, এটা আনপ্রেসিডেন্টেড এবং এটা সম্পর্কে একদম কনক্রিট কথা বলার এখনো সুযোগ আসে নাই, কারণ সবকিছু আমরা কিন্তু ট্রায়াল এন্ড এরর এবং আমরা গবেষণার মধ্যেই আসি, যার জন্য হয়তো এটা জানতে জানতে 2-4-5 বছর লাগবে, অনেক মানুষ এর মধ্যে মরে যাবে।
ঠিক আছে? তাহলে একটা জিনিস আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হলো আমি N95 KN95 মাস্ক প্রথমে পরি, তারপর এর উপরে N99 মাস্ক পরি, এর উপর একটা রেসপিরেটর মাস্ক পরি, ট্রিপল মাস্ক পরি। যদি কোনো সময় আমার ট্রিপল মাস্কের মধ্যে আমি ধরো এই রেসপিরেটর মাস্ক পরলাম না, তখন আমি কি করি, যেমন চেম্বারে আমরা কি করি, অনেক সময় একটা মাস্ক বা দুইটা মাস্ক পরি, কিন্তু ওয়েল প্রোটেক্টেড অবস্থার মধ্যে থাকতে হয় আমাকে। তখন আমরা একটা দুইটা মাস্ক পরলে যেটা গুড কোয়ালিটি মাস্ক, যেমন N95 বা KN95, এই মাস্কটা থাকবে ভিতরের দিকে, আর বাইরের দিকে থাকবে সার্জিক্যাল মাস্ক। কারণ কি, সার্জিক্যাল মাস্কটা আমরা ডিসপোজ করে দিব, সার্জিক্যাল মাস্কটাকে আমরা ফেলে দিব, ডেইলি ফেলে দিব। কিন্তু KN95 বা N95 বা N99 এটা প্রয়োজনে আমরা রিইউজ করতে পারবো, কারণ এরা এগুলা বেশ কস্টলি। এক একটা ধরো N99 মাস্ক আমরা যখন কিনছিলাম তখন প্রায় 2000 টাকা ছিল এক একটা মাস্কের দাম, আর যেটা রেসপিরেটর মাস্ক ওটা 5000 টাকা। এখন এগুলো তো ডিসপোজ করলে তো আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টে দেখা দিবে, যার জন্য আমরা রিইউজ করতে বাধ্য। কিন্তু তোমার এই সার্জিক্যাল মাস্কগুলো চিপার, এবং সার্জিক্যাল মাস্ক তুমি বাইরেই রাখলে ওটা তুমি ডিসপোজ করলা, এভরি সিঙ্গেল ইউজের পরে সেই মাস্কগুলো ফেলে দিতে পারো। ওকে, আচ্ছা, এখন আমি একটু তোমাদের সাথে আরেকটা কেস নিয়ে একটু আলোচনা করি। এই পেশেন্টের একটু দেখো তো কি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো? দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। এই পেশেন্টের এই রিপোর্টে কি দেখা যাচ্ছে? প্লাটিলেট খুবই কম। আচ্ছা, এটা আগেরটাই আসছে নাকি? আচ্ছা, দাঁড়াও। এটা, আচ্ছা, এটা দেখো তো। এই পেশেন্ট কিন্তু একজন কোভিড-19 পেশেন্ট। এই পেশেন্টের কি দেখা যাচ্ছে রিপোর্টটা একটু দেখো, একজন পড়ো, যে কোনো একজন, ওই মুসলিমা 156, তুমি একটু কি দেখতে পাচ্ছ বলো? মুসলিমা তাসনিম সম্ভবত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল 8.3 গ্রাম পার ডেসিলিটার। 9.3, আচ্ছা ঠিক আছে, 9.3 আছে হিমোগ্লোবিন। তারপর Yes sir, 18 millimeter in first hour. ওকে, Red blood cell 3.08 into 10 to the power 12 per liter. Platelet 50 into 10 to the power 9 gram per deciliter. আর কি? White blood cell 10 into 10 to the power 10 gram per deciliter. তারপর So differential count এর মধ্যে neutrophil 94%, lymphocyte 3%, monocyte 2%, eosinophil 1%, basophil null. So red cell indices এর মধ্যে চটচট বলে যাও। CCV 27.85 femtoliter, MCH 30.2 picogram, MCHC 33.5 gram per deciliter. আর কি? Sir, RDW কত? 16.1। RDW CV 16.1%. মিন প্লেটলেট ভলিউম কত? মিন প্লেটলেট ভলিউম 14.3 femtoliter. আচ্ছা, তো এই যে মিন প্লেটলেট ভলিউম, এটা কি নরমাল না অ্যাবনরমাল? Sir, এটা abnormal. RDW কি নরমাল না অ্যাবনরমাল? Sir, এটা abnormal. অ্যাবনরমাল, ইয়েস। তার মানে একটু বেড়ে গেছে RDW। Yes. হ্যাঁ, আমরা 15 নরমাল বলি, কোন মানে ল্যাবে 16 বলে, ঠিক আছে। এখানে 16 এর চেয়েও বেশি আছে। আচ্ছা, অনেকের আরো বেশি পাওয়া যায়। এখানে নিউট্রোফিল এত বেশি কেন? এটা কি কন্ডিশন? এটাকে আমরা কি বলি? নিউট্রোফিলিয়া। Neutrophilia. আচ্ছা, এই নিউট্রোফিলিয়া সম্পর্কে তোমাদের ধারণা আছে?
আমরা তো কোভিড রোগী দেখি, হ্যাঁ, এই পেশেন্টের নিউট্রোফিলিয়া 94% নিউট্রোফিল, ঠিক আছে। প্লেটলেট দেখো অনলি 50, ঠিক আছে। এই যে 50 আছে, 50,000 যদি প্লেটলেট থাকে এটাকে আমরা কি বলি? থ্রম্বোসাইটোপেনিয়া। তাইলে এই কেসে থ্রম্বোসাইটোপেনিয়া একটা সামান্য জিনিস দেখাইলাম, হ্যাঁ, আরো ডিটেলস আমি পরে সুযোগ পাইলে দেখাবো। তাইলে এই যে থ্রম্বোসাইটোপেনিয়া সম্পর্কে তোমরা একটু কথা বলো, যে এই পেশেন্টের যে থ্রম্বোসাইটোপেনিয়া, এই থ্রম্বোসাইটোপেনিয়া কি কি কারণে হইতে পারে? এই ধরনের পেশেন্ট তোমার কাছে ওয়ার্ডে যদি আসে, হ্যাঁ, তো তুমি কি কি চিন্তা করবা? ডেঙ্গু, আচ্ছা, ডেঙ্গু চিন্তা করবা, আর কি চিন্তা করবা? স্যার ইনক্রিজড প্যানসাইটোপেনিয়া, কোয়াগুলেশন, আর কি bleeding disorder, স্যার hypercoagulation inside the body. স্যার ডিআইসি। yes, এইখানে এই একটা রিপোর্ট দেখো, এই রিপোর্টে কি দেখা যাচ্ছে? প্লেটলেট কাউন্ট কত আছে? লিউকেমিয়া হইতে পারে স্যার। হ্যাঁ, স্যার শক এই রিপোর্টটা দেখো, এই রিপোর্টটা গতকালকের রিপোর্ট, সম্ভবত গতকালকের। কোভিড-19 এর একজন পেশেন্ট, গতকালকের এই রিপোর্টটা পেশেন্টের আইসিডিডিআরবি থেকে করা, প্লেটলেট কাউন্ট আছে 5000, ঠিক আছে। নিউট্রোফিল, ওই যে সেম পেশেন্টই 97.6% হলো তার নিউট্রোফিল, হ্যাঁ, হিমোগ্লোবিন 9.9 আছে। ওকে, এখন তোমরা একটু চিন্তা করো যে এই পেশেন্ট কি হইতে পারে, কি কারণে এই প্লেটলেট কাউন্ট এত কমে গেল? ডিআইসি। আচ্ছা, হইতে পারে ডিআইসি। আর কি? অটো অ্যান্টিবডি ফর্মেশন। অটো অ্যান্টিবডি ফর্মেশন হইতে পারে, ঠিক আছে। আর কি? স্যার শক, লিউকেমিয়া। হ্যাঁ, লিউকেমিয়া। আর কি? স্যার কোন কজে বোন ম্যারো সাপ্রেশন। यस, বোন ম্যারো সাপ্রেশন চিন্তা করতে পারো, ঠিক আছে। এখন এটা কি কোভিড থেকে হইতে পারে? কোভিড সম্পর্কে তোমাদের ধারণা কি কি আছে? কোভিড থেকে কি কি অর্গান ইনভলভমেন্ট হইতে পারে? স্যার কোভিড থেকে হইতে পারে কোয়াগুলেশন ডিসঅর্ডার হলে। আচ্ছা, কোয়াগুলেশন ডিসঅর্ডার হলে কি অসুবিধা হয়? কোয়াগুলেশন ডিসঅর্ডার হলে এখানে স্যার ক্লট মানে ব্লাড ক্লটিং বেড়ে যায় বডির মধ্যে, এইজন্য প্লেটলেট গুলো ইউজড হয়ে যায়। হ্যাঁ, আমাদের প্রথম শহীদ ডক্টর মঈনুদ্দিন, হ্যাঁ, ওকে আমি মানে দেখতে গেছিলাম শামসুদ্দিন হাসপাতালে, কারণ তার অবস্থা যে কি ছিল সেটা আমি নিজে সচক্ষে দেখার সুযোগ হয়েছিল। কারণ ভয়াবহ অবস্থা, ওই সময় কেউ সাহস করে যেতে চাচ্ছিল না, তো আমাকেই যেতে হয়েছিল। তো গিয়ে তো দেখলাম যে তার কি অবস্থা ছিল। হ্যাঁ, তো এখন সে যে মারা গেল, তোমাদের জানা আছে যে কি কারণে সে মারা গেল? স্যার ভাইরাল মায়োকার্ডিটিস। আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, এর মধ্যে একটা ছিল তার পালমোনারি এম্বোলিজম। কারণ ঢাকায় সে যখন ছিল তখনই আমি তার ফলো আপ করতেছিলাম চিকিৎসা, এবং দেখা গেল যে হঠাৎ করে তার মানে স্যাচুরেশন ফল করে গেল। এবং এই ধরনের স্যাচুরেশন কি হয়, দেখা যায় যে লাংসের মধ্যে কোয়াগুলেশন হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ভেসেল গুলা সব কোয়াগুলেটেড হয়ে যাওয়ার কারণে, পালমোনারি এম্বোলিজমের হওয়ার কারণে দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন সাডেনলি ড্রপ করে। সেটার জন্য যেটা দরকার সেটা হলো সিটি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রাম কিন্তু আমাদের কোভিড হাসপাতাল, ডেডিকেটেড হাসপাতালে ম্যাক্সিমাম জায়গায় নাই। হ্যাঁ, তো এটার চিকিৎসাও কিন্তু আছে। এই চিকিৎসা কি চিকিৎসা দিতে হয়? আরটিপিএ। হ্যাঁ, আরটিপিএ দিলে আমরা রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটা আছে, যেটা আমরা স্ট্রোকের পেশেন্টকে দিই, সেটা দিলে কিন্তু পেশেন্ট ইমপ্রুভ হয়ে যায়। ঢাকাইতে কিছু রোগীকে দেওয়া হয়েছে এবং দেখা গেছে যে এই পালমোনারি এম্বোলিজমে আরটিপিএ দিয়ে পেশেন্টকে অনেক সেভ করা গেছে। কিন্তু ওই সময় ডক্টর মঈনুদ্দিন যখন অসুস্থ ছিল তখন এই নলেজটা আমাদের ছিল না, বা এই প্র্যাকটিসটাও তখন ঢাকায় ছিল না, যার জন্য আমরা ডক্টর মঈনুদ্দিনকে দিতে পারিনি। হ্যাঁ, কিন্তু আরটিপিএ দিয়ে কিছু পেশেন্টকে থ্রম্বোলাইটিক থেরাপি দিয়ে কিন্তু বাঁচানো যায়। আচ্ছা, এখন আমরা রুটিনলি যেটা প্র্যাকটিস করি সেটা হলো যে কোনো পেশেন্টই যখন আমাদের কোভিড হয়ে যায়, বিশেষ করে সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল কেসে,
তখন আমরা হাসপাতালে ভর্তি হইতে বলি। তখন আমরা কি চিকিৎসা দেই? তুমি যখন কয়েকদিন পরে ইন্টার্নি হয়ে আসবা, তোমাকে যদি কোভিড ওয়ার্ডে যাইতেই হয়, তখন তুমি কি চিকিৎসা দিবা? তোমার চিকিৎসা সম্পর্কে কোনো নলেজ আছে? যেমন এই পেশেন্টের প্লেটলেট কমে গেছে, প্লেটলেট কমে গেলে প্লেটলেট বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক না? এবং প্লেটলেট কমে যাওয়ার কারণে পেশেন্টের কনজাংটিভাল হিমোরেজ ডেভেলপ করছে, কনজাংটিভা দিয়ে হিমোরেজ হচ্ছে, হ্যাঁ, এবং পেশেন্টের গাম ব্লিডিং হচ্ছে। এখন এই পেশেন্ট যদি তোমার কাছে প্রেজেন্ট করে, তো তুমি এখানে কি ম্যানেজমেন্ট করবা? এজ এ ইন্টার্নি ডক্টর, মনে করো তুমি ইন্টার্নি, তোমার হাতে রোগীর জীবন, এখন তুমি কি চিকিৎসা দিবা? স্যার ব্লাড ট্রান্সফিউশন করব স্যার। হ্যাঁ ঠিক আছে, Concentrate. ঠিক আছে, ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন দিবা। স্যার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ঠিক আছে, ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন দিতে পারো, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারো। এই পেশেন্টের ফেরিটিন লেভেল 2000 এর বেশি। আমি সব রিপোর্ট এখন দেখাচ্ছি না, এখানে আমি বলেই দেই তোমার, এই পেশেন্টের ফেরিটিন লেভেল মোর দেন 2000, 2000 এর বেশি আছে ফেরিটিন লেভেল। দুই জায়গা থেকে করা হয়েছে, দুই জায়গায় রিপোর্ট ফেরিটিন 2000 এর বেশি আছে। এইখানে আমরা যদি বেশি বেশি ব্লাড দেই, তাহলে কি হবে? আয়রন ওভারলোড হবে, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে? Sir, platelet concentrate Yes. দিব। প্লেটলেট কনসেন্ট্রেট, মাইশা খুব ভালোই বলছো তুমি, প্লেটলেট কনসেন্ট্রেট দিতে পারো, ঠিক আছে। প্লেটলেট কনসেন্ট্রেট দেওয়ার পরেও দেখা যাচ্ছে পেশেন্টের প্লেটলেট বাড়তেছে না, তখন তুমি কি করবা? Sir, growth factor দিতে হবে, যেটা platelet ইয়েকে হ্যাঁ। induce করবে। নাম বলতে পারবা কোনো গ্রোথ ফ্যাক্টরের? স্যার থ্রম্বোপয়েটিন। Thrombopoietin. আমরা ঠিক ডাইরেক্টলি দিতে পারি না, ওটা কি দেই? এল থ্রম্বোপ্যাক, এল থ্রম্বোপ্যাক, এল থ্রম্বোপ্যাক দিয়ে আমরা বাড়াইতে চেষ্টা করি, এবং এই কেসে বাড়ানোর চেষ্টা চলতেছে। কিন্তু এল থ্রম্বোপ্যাক কাজ করতে কতদিন সময় লাগে? 7 থেকে 14 দিন। 7 থেকে 14 দিন। হ্যাঁ, 7 থেকে 14 দিন লাগবে এল থ্রম্বোপ্যাকের কাজ করতে। কিন্তু পেশেন্ট তো বাই দিস টাইম এই 7 দিন বা 14 দিন বাঁচবে কিনা তা তো বলা মুশকিল, ঠিক না? তখন এই সময় আমরা আর কি করতে পারি? এই পেশেন্টকে কি দেওয়া হয়েছিল? পেশেন্টকে আইভিআইজি, হ্যাঁ, আইভি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছে। আইভি ইমিউনোগ্লোবুলিনের কস্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে? এক একটা অনেক দাম। হ্যাঁ হ্যাঁ, অনেক দাম। এক একটা বোতলে ধরো মানে 2.5 গ্রাম যদি থাকে আইভিআইজি, ওটার দাম 14,000 টাকা। এখন পেশেন্টকে দিতে হবে 1 কেজি, মানে 1 গ্রাম পার কেজি, তার মানে ধরো 60 গ্রাম, তার মানে 48টা বোতল দিতে হবে। হ্যাঁ, 24টা করে ডেইলি দিতে হবে। তাহলে 24টা করে ডেইলি দিতে হলে ডেইলি কস্ট পড়বে 3,36,000 টাকা করে, 2 দিনে 6,72,000 টাকা। তাহলে 6,72,000 টাকার আইভিআইজি পেশেন্টকে দেওয়া হয়েছে। দেওয়ার পরেও পেশেন্টের প্লেটলেট এখন বাড়তেছে না, এখন ঠিক আছে, এখনো 6,000 5,000 আছে। এখন পেশেন্টের আর কি আমরা চিন্তা ভাবনা করতে পারি? পেশেন্টের এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে আমরা কি বলি? থ্রম্বোসাইটোপেনিয়া। হ্যাঁ, থ্রম্বোসাইটোপেনিয়া। এটা বর্তমানে আমরা কি নাম বলি? স্যার এখানে আইভিআইজি দিয়ে স্যার কি আমরা থ্রম্বোসাইটের পরিমাণটা বাড়ানোর ট্রাই করছি নাকি ওর অবস্থাটা স্টেবল রাখার ট্রাই করছি স্যার? এখানে থ্রম্বোসাইটোপেনিয়া, এটাকে আমরা কি বলি? ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, আইটিপি, আইটিপি, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া। এখন ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া যেটা, এটাতে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। আমাদের যে প্লেটলেট আছে, প্লেটলেটের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে পেশেন্টের এই প্লেটলেট গুলো ডিস্ট্রাকশন হচ্ছে। পেশেন্টের বোন ম্যারো করা হয়েছে, এবং বোন ম্যারো করার পরেও দেখা গেল বোন ম্যারোতে সবই নরমাল। হ্যাঁ, তার প্রোডাকশন ঠিক আছে, বোন ম্যারো থেকে প্রোডাকশন সব ওকে আছে। রেটিকুলোসাইট কাউন্ট করা হয়েছে, রেটিকুলোসাইট কাউন্ট নরমাল আছে। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে যে রেটিকুলোসাইট কাউন্ট যেহেতু নরমাল আছে, যদিও এটা মানে যথেষ্ট ভাবে বাড়ে নাই, তার মানে মোটামুটি এখনো প্রোডাকশন আছে বোন ম্যারোতে, কিন্তু পেশেন্টের প্লেটলেট সার্কুলেশনে নাই, এবং পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার এখন ডেভেলপ করছে। তাইলে এই জিনিসগুলা আমাদের মাথায় রাখতে হবে যে আইটিপি থ্রম্বোসাইটোপেনিয়া ইজ এ প্রেজেন্টেশন অফ কোভিড-19। একটু খেয়াল করো তোমরা। তাইলে
এটা দেখা যায়? এই পিকচার কি দেখা যায়? না স্যার। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, তাইলে একটা জিনিস মনে রাখতে হবে যে আইটিপি সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ওয়ার্ডে যখন পেশেন্ট ম্যানেজমেন্ট করতে আসবা, তখন একদিকে তোমাকে ম্যানেজ করতে হবে পেশেন্টের এনিমিয়া, একদিকে পেশেন্টের ম্যানেজ করতে হবে থ্রম্বোসাইটোপেনিয়া। এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের সবাইকে এখন জানতে হবে। বিশেষ করে কোভিড সিচুয়েশনে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাইলে আইটিপি সম্পর্কে তোমাদের মানে ধারণা আছে? আমরা ওয়ার্ডে আইটিপি যে ম্যানেজ করি সাধারণত কি দিয়ে শুরু করি ম্যানেজমেন্ট? স্টেরয়েড দিয়ে শুরু করি। এখন এই পেশেন্টকে কিন্তু হাই ডোজে স্টেরয়েড দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং স্টেরয়েড দেওয়ার কারণে এইখানে তার যে সিবিসি তে একটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা কি তোমাদের বুঝতে পারছো? কি চেঞ্জ আসে? সিবিসি তে নিউট্রোফিল কাউন্ট কত দেখছো? স্যার লিকুইড 93%, 97%। এই যে নিউট্রোফিল 93%, 97%, এটার কারণ কি? পেশেন্টের সিআরপি কিন্তু নরমাল, প্রোক্যালসিটোনিন নরমাল, ঠিক আছে? সিআরপি নরমাল আছে, ফেরিটিন যদিও রেজড আছে, কিন্তু সিআরপি নরমাল আছে, প্রোক্যালসিটোনিন নরমাল আছে। এই পেশেন্টের তাইলে এত বাড়লো কেন এই নিউট্রোফিল? এর কারণ কিন্তু স্টেরয়েড। হ্যাঁ, আমরা স্টেরয়েড দিছি হাই ডোজে, কি কারণে? পেশেন্টের যেহেতু থ্রম্বোসাইটোপেনিয়াতে আমরা কিন্তু ওয়ার্ডে শুরু করি স্টেরয়েড। কারণ আমাদের কয়জন রোগী এফোর্ড করতে পারে আইভিআইজি? কয়জন রোগী এল থ্রম্বোপেক মানে দেই? আমরা এল থ্রম্বোপেক প্রথমেই দেই না, মানে পরবর্তীতে ট্রাই করি। প্রথমেই কিন্তু স্টার্ট করি আমরা স্টেরয়েড দিই। কিন্তু স্টেরয়েড দিলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই রকম নিউট্রোফিলিয়া আসতে পারে। তো এটা মাথায় রেখেই তোমাদেরকে আগাইতে হবে। আচ্ছা, এখন একটু বলো তোমরা, এই যে কোভিড পেশেন্ট ওয়ার্ডে আমাদের যে আসে, সিমটোমেটিক হিসাবে আসতে পারে, এসিমটোমেটিক হিসাবে আসতে পারে। আমি যেমন গত ফাইনাল এমবিবিএস পরীক্ষায় যখন আমাকে এক্সামিনার হিসাবে দেওয়া হলো যে তোমাদের পরীক্ষা নিতে হবে এমবিবিএস, তখন আমি প্রথমেই বললাম যে সব স্টুডেন্টদের পরীক্ষা করাও কোভিড-19 এবং সব পেশেন্টদের পরীক্ষা করাও। দেখা গেল থ্যালাসেমিয়া পেশেন্ট, যে পেশেন্টকে আমরা সিলেক্ট করছিলাম ফর শর্ট কেস লং কেস, দেখা গেল ওই পেশেন্ট কোভিড পজিটিভ, এসিমটোমেটিক। একইভাবে মেল ফিমেল পেডিয়াট্রিক সব ওয়ার্ড থেকেই পরীক্ষার কেস সব দেখা যায় কোভিড পজিটিভ বাইরে হওয়া শুরু হইলো। যার জন্য এই সব রোগীকে আমাদের বাদ দিয়ে যারা কোভিড নেগেটিভ তাদেরকেই আমরা সিলেক্ট করলাম ফর কেস ফর এক্সাম। এবং স্টুডেন্টদের মধ্যে লাকিলি দেখা গেল কারো কোভিড পাওয়া যায় নাই, তাই আমরা মোটামুটি কোভিড নেগেটিভ মনে করেই পরীক্ষা নিলাম, ঠিক আছে? তাইলে তোমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের মধ্যে যত রোগী আসতেছে তাদের মধ্যে কিছু রোগী থাকবে এসিমটোমেটিক কোভিড, কিছু আসবে সিমটোমেটিক কোভিড। এখন সিমটোমেটিক কোভিড কি কি সিমটম নিয়ে আসে? সিমটোমেটিক কোভিড তোমরা কি কি সিমটম জানো একটু বলো তো একজন। স্যার ফিভার। হ্যাঁ, বলা শুরু করো। ফিভার, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া। আচ্ছা, আর কি? মাসেল পেইন, কনজাংটিভাইটিস। আচ্ছা, আর কি? অ্যানোসমিয়া, ফ্যাটিগ। আর কি? বলতে থাকো, অনেক ধরনের প্রেজেন্টেশন, টিপিক্যাল প্রেজেন্টেশন, এটিপিক্যাল প্রেজেন্টেশন, ইউজুয়াল প্রেজেন্টেশন, আনইউজুয়াল প্রেজেন্টেশন, কত ধরনের প্রেজেন্টেশন আছে। এটা না জানলে তো তুমি রোগী ধরতে পারবে না। রাইনোরিয়া। আর কি? আর কি? একদম মাথা থেকে একদম মাথা থেকে পা পর্যন্ত লস অফ টেস্ট। হ্যাঁ, আর কি? আর কি? সাইকিয়াট্রি প্রবলেম থাকতে পারে স্যার। হ্যাঁ, আমি তো অ্যানোসমিয়া, মাসেল পেইন। ঠিক আছে, আমি শুধু হিমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন একটু তোমাদের মানে দিকে হাইলাইটস করছি। হিমাটোলজি ছাড়াও তো আরো বিভিন্ন সিস্টেম আছে। জিআইটি ম্যানিফেস্টেশন তোমরা যেমন বলছো, হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, নোশিয়া, ভমিটিং আছে, ডায়রিয়া নিয়ে কিছু রোগী আসবে, সাথে ভমিটিং থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, লস অফ অ্যাপিটাইট থাকবে, এগুলা জিআইটি ম্যানিফেস্টেশন। প্যানক্রিয়েটাইটিস নিয়ে পেশেন্ট আসে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন একটু বলো তো। sir, headache, sir, drowsiness,
আর কি মানে স্যার ডিলিরিয়াম পেশেন্টের এনকেফালাইটিস নিয়ে আসতে পারে, জিবিএস নিয়ে আসতে পারে, গিয়েন বারে সিনড্রোম যে জিবিএস এর এখন কিন্তু একটা কমন কারণ কিন্তু এই কোভিড-19। একইভাবে এনকেফালাইটিস এর একটা কারণ কিন্তু কোভিড-19। তাইলে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ট্রান্সভার্স মাইলাইটিস পেশেন্ট আসলেও কোভিড-19 চেক করতে হবে। এখন কোভিড-19 আছে কিনা সেটার জন্য তোমাকে কি ইনভেস্টিগেশন করবা? রোগী তো ওয়ার্ডে আসবেই, আসার পরে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইস? আরটিপিসিআর তো সব রোগীর পজিটিভ আসবে না, কারণ আরটিপিসিআর বলতেছি আরটিপিসিআর এর সেনসিটিভিটি 100% তো না। আর বর্তমানে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে এতে আরো সেনসিটিভিটি নিয়ে প্রশ্ন উঠছে, এবং নতুন এখন কিটের প্রয়োজন দেখা দিছে। যে নতুন যে ভ্যারিয়েন্ট আছে সেটার জন্য নতুন কিট সরকার আমদানি করতেছে সাউথ আফ্রিকা থেকে। যে বর্তমান যে কিট আছে সেটা দিয়ে অনেক কোভিড-19 পেশেন্ট যাদের করোনা আছে কিন্তু দেখাচ্ছে আরটিপিসিআর নেগেটিভ। তাইলে আমাদেরকে কি করতে হবে? ডিটেক্ট করার জন্য প্রথমেই শুরু করতে হবে সিবিসি দিয়ে। হ্যাঁ, আমি যেটা আজকে হিমাটোলজি দিয়ে শুরু করছি, সিবিসি, ইএসআর, সিআরপি। হ্যাঁ, সিবিসি, ইএসআর, সিআরপি করেই তোমার শুরু করতে হবে পেশেন্টকে। সব রোগীকে তো সব ইনভেস্টিগেশন করা যাবে না। তাইলে প্রথমেই যেমন সিবিসি তে তোমার কিছু চেঞ্জ আসবে, সিআরপি তে কিছু চেঞ্জ আসবে। হ্যাঁ, তারপরে তুমি সিবিসি সিআরপি যখন দেখলা যে চেঞ্জ আসছে, সাথে যেটা করতে পারো একটা চেস্ট এক্সরে করতে পারো। চেস্ট এক্সরে করে চেস্ট এক্সরে তে কিছু চেঞ্জ আসবে। তোমাদের তো এক্সরে চেস্ট পড়ানো শুরু হয়েছে, যাবে ডেলিভারি তো এক্সরে চেস্ট পড়াচ্ছে। এবং কোভিড-19 এ এক্সরে চেস্টে কি চেঞ্জ আসে? গ্রাউন্ড ক্লাস opacities। হ্যাঁ, গ্রাউন্ড গ্লাস opacities বুঝতে হলে তো তোমাকে করতে হবে সিটি স্ক্যান। স্যার বাইলেটারাল সিটি কনসলিডেশন থাকবে। আমরা তো সিটি স্ক্যান সব রোগীকে দিব না, কারণ সিটি স্ক্যানে হাই রেডিয়েশন হয়। 200টা চেস্ট এক্সরে সমান একটা সিটি স্ক্যান। তাই আমরা প্রথমেই সিটি স্ক্যান দিব না, প্রথমেই আমরা চেস্ট এক্সরেটাই করব। চেস্ট এক্সরে দিয়েই আমাদের মানে প্রথমে ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। এখানে কি হবে, অনেক সময় দেখা যায় আর্লি কেসে লোয়ার জোনে মাকড়সার জালের মতো দেখা যায়। ঠিক আছে, এটা তোমরা যদি মানে ভালো করে দেখো তাহলে খেয়াল করলে দেখবা মাকড়সার জালের মতো লোয়ার জোনে দেখা যায়, এবং এইটা দিয়েই আমরা প্রথমেই সন্দেহ করি যে দিস পেশেন্ট মে হ্যাভ কোভিড। তাইলে একটা সিবিসি, একটা সিআরপি, একটা চেস্ট এক্সরে করলেই আমরা বেশ কিছু রোগী ডিটেক্ট করতে পারি। তারপরে যাদের সন্দেহ হবে তাদেরকে আমরা ফেরিটিন দিব, কারণ এগুলো তো কস্টলি ইনভেস্টিগেশন। ঠিক আছে, সবাইকে আমরা ফেরিটিন দিব না। ফেরিটিন যাদের মানে প্রয়োজন মনে করবো তাদেরকে ফেরিটিন দিব, ডি ডাইমার দিব, হ্যাঁ, প্রোক্যালসিটনিন দিব, সেগুলো সিলেক্টিভলি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সেরাম ইলেকট্রোলাইট। সেরাম ইলেকট্রোলাইটে কি চেঞ্জ আসে? সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো হাইপোক্যালিমিয়া, এবং পেশেন্ট যে মারা যাচ্ছে এর একটা কারণ কিন্তু হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া থেকে কার্ডিয়াক প্রবলেম দেখা দেয় এবং কার্ডিয়াক এরিথমিয়া হয়ে পেশেন্ট মারা যায়। আচ্ছা, এখন তোমরা বলো একটু কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অফ কোভিড। কার্ডিয়াক ম্যানিফেস্টেশন কি হয়? স্যার অ্যাকিউট এমআই হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অ্যাকিউট এমআই এখন সব পেশেন্টদের আমাদের কোভিড টেস্ট করতে হবে। হ্যাঁ, সব পেশেন্টকে কোভিড টেস্ট করতে হবে, কারণ স্ট্রোক ইজ এ প্রেজেন্টেশন অফ কোভিড, অ্যাকিউট এমআই ইজ এ প্রেজেন্টেশন অফ কোভিড। আর কি হয়? মায়োকার্ডাইটিস হয়, পেশেন্টের মায়োকার্ডাইটিস হয়ে হার্ট ফেইলিয়ার ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এইভাবে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন এরিথমিয়া নিয়ে আসতে পারে। আরো অনেক ধরনের ম্যানিফেস্টেশন কার্ডিয়াক আছে, সবকিছুতে আমি যাচ্ছি না। তাহলে কার্ডিয়াক কোভিড স্যার ইএসআরটা কি স্যার রাইজ বা স্যার ল এই দুইটার উপর স্যার কোনো কিছু নির্ভর করে কিনা স্যার? আগে রিপোর্টে স্যার দেখলাম ইএসআরটা অনেক বেশি। ইএসআর থেকে এইখানে সিআরপি কে বেশি গুরুত্ব দিব, কারণ কোভিডে ইএসআর মানে খুব বেশি যে বাড়তেছে সেরকম আমরা কিন্তু পাচ্ছি না। আমরা কোভিড রোগী তো ডেইলি একজন দুজন আমরা পাই। হ্যাঁ, চেম্বারে প্রায় একজন দুজন রোগী আমরা পাচ্ছি, ম্যানেজ করতেছি, এবং চেম্বারে আমরা ওয়েল প্রটেক্টেড এরিয়াতে থেকে চেষ্টা করতেছি পেশেন্টদেরকে সেবা করার জন্য। কিন্তু সেখানে আমরা ইএসআর খুব বেশি সব রোগীর পাচ্ছি না, কিন্তু সিআরপি আমাদেরকে খুব হেল্প করতেছে। সিআরপি লেভেল দেখা যায় যে প্রথমে একটু বাড়ে, তারপরে আরো বাড়ে। এটা দিয়ে আমরা সিআরপি দিয়ে কিন্তু পেশেন্টদের ফলো আপ করি। আর যেটা আলাপ করতেছিলাম তোমাদের সাথে সেটা হলো ইলেকট্রোলাইটস। হাইপোক্যালিমিয়া কিন্তু লং স্ট্যান্ডিং,
অনেক সময় মাসের পর মাস, 2 মাস 3 মাস পর্যন্ত পটাশিয়াম সিরাপ খাওয়ানো লাগে। পেশেন্টের মানে হাইপোক্যালিমিয়া লং স্ট্যান্ডিং থাকে, এবং এই হাইপোক্যালিমিয়া যদি তুমি ডিটেক্ট করতে না পারো, ম্যানেজ করতে না পারো, তাইলে কিন্তু পেশেন্ট এক সময় কার্ডিয়াক এরিথমিয়া হয়ে মারা যেতে পারে। তাইলে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সেরাম ইলেকট্রোলাইট করাটা ভেরি ইম্পর্টেন্ট ইন সাসপেক্টেড কেস অফ কোভিড-19। ঠিক আছে স্যার বলো স্যার হাইপোক্যালিমিয়া কিভাবে হয়? কিভাবে হয় সেটা আসলে আমারও এই মুহূর্তে জানা নাই, তুমি একটু সার্চ করে আমাকে জানাইও পরবর্তীতে হাইপোক্যালিমিয়া কি কারণে হয়। কিন্তু আমার অবজারভেশন প্রচুর রোগী হাইপোক্যালিমিয়া হচ্ছে, বেশ কিছু রোগীর হাইপোনেট্রিমিয়া হচ্ছে। হাইপোনেট্রিমিয়া আমরা চিন্তা করতে পারি যে পেশেন্টের লাং ইনভলভমেন্ট যেহেতু হয়, লাং ইনভলভমেন্ট হলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এজিয়েট সিক্রেশন সিয়াড, এই সিয়াডের মাধ্যমে পেশেন্টের হাইপোনেট্রিমিয়াটাকে আমরা হয়তো চিন্তা করতে পারি। কিন্তু হাইপোক্যালিমিয়া কেন হচ্ছে সেটা আমার এখন পর্যন্ত মানে পাই নাই আমি কোনো কনক্রিট মানে কারণ। তুমি যদি পাও আমাকে জানাইতে পারো। ওকে, নেক্সট আরো কথা বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলো। স্যার ওই যে হাই ডোজ স্টেরয়েড ইউজ করার ফলে যে নিউট্রোফিলিয়া হইছে, এটা কি স্যার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হইছে ডিউ টু ইমিউনোসাপ্রেশন কজড বাই স্টেরয়েডস? না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিমার্জিনেশন। ডিমার্জিনেশন মানে আমাদের যে মানে এই ব্লাডের যে সেলগুলো আছে, এই সেলগুলা ভেসেল ওয়ালের কাছাকাছি থাকে। যখনই আমরা স্টেরয়েড দেই, স্টেরয়েডের পরে ওটা সার্কুলেশনে চলে আসে, এটাকে আমরা বলি ডিমার্জিনেশন। এটা তোমাকে মনে রাখতে হবে যে ডিমার্জিনেশনের কারণে কিছু পেশেন্টের এই নিউট্রোফিলিয়া হইতে পারে, ইভেন লিউকোসাইটোসিসও হইতে পারে। সেটা তোমার মাথায় না রাখলে তুমি সব পেশেন্টকে মনে করবা যে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং বেশি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করবা। কারণ অ্যান্টিবায়োটিক এখানে খুব আমরা রেস্ট্রিক্টেড ইউজ করি। হ্যাঁ, বিশেষ করে আমি যদি ডেফিনিট এভিডেন্স অফ ইনফেকশন না পাই, তাহলে হাই মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে যাব না, দিলে ওই আমরা দিব ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যাতে আমাদের ড্রাগ রেজিস্ট্যান্স না হয়। যদি তুমি নিউট্রোফিলিয়া দেখেই সব রোগীকে দিয়ে দাও মানে হাই অ্যান্টিবায়োটিক মেরোপেনাম, টেজোব্যাকটাম, তাইলে কিন্তু কিছুদিন পরে যখন ইনফেকশন হবে তখন কিছুই দেওয়ার থাকবে না। ঠিক আছে, তাহলে ডিমার্জিনেশনের কথা মনে রেখে তোমাকে এটা চিন্তা করতে হবে যে স্টেরয়েড যদি যে কোনো রোগীকে দেওয়া হয় সেখানে নিউট্রোফিলিয়া হইতে পারে। নিউট্রোফিলিয়ার যে কয়টা কারণ আছে, এই কারণগুলোর মধ্যে একটা ইনফেকশন, একটা ইনফ্লামেশন, একই সাথে তুমি খেয়াল রাখবা যে স্টেরয়েড ইউজ ইজ অলসো এ কজ অফ নিউট্রোফিলিয়া। এটাতে ডিমার্জিনেশনের মাধ্যমে নিউট্রোফিল লেভেলটা বেড়ে যায় ব্লাডে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, নেক্সট এনি কোশ্চেন? স্যার প্লাটলেটটা ডিআইসি করি স্যার। হ্যাঁ স্যার প্লাটলেট স্যার যে বাড়াচ্ছি স্যার এর মাধ্যমে, স্টেরয়েডের মাধ্যমে স্যার, এটা কি স্যার এই ডিমার্জিনেশনের মাধ্যমে বাড়াচ্ছি? প্লেটলেটটা মানে আমরা যেটা করি, প্লেটলেট এখানে বাড়ানোর চেষ্টা আমরা করি অ্যান্টিবডি, যেটা অ্যান্টিবডি তো আমাদের ডিস্ট্রাকশন করে দিচ্ছে প্লেটলেটকে। আমাদের এই যে থ্রম্বোসাইটোপেনিয়া কেন হচ্ছে, প্লেটলেট ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশনটা বন্ধ করার জন্য। অটো ইমিউন মেকানিজম, এখানে তো অটো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেই অটো অ্যান্টিবডির বিরুদ্ধে স্টেরয়েড ইউজ করা হয়। ঠিক আছে, যদি ডিস্ট্রাকশন বন্ধ হয়ে যায় তাইলে অটোমেটিক্যালি তোমার বোন ম্যারো থেকে তো আসতেছেই, ওটা বেড়ে যাবে প্লেটলেট। আর কারো স্টেরয়েডটা আমরা কতদিন ইউজ করব স্যার? স্টেরয়েডের সাইড ইফেক্টের মধ্যে তো স্যার কুশিং সিনড্রোম, পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। ওটা তো টেপার করতেই হবে, ওটা আস্তে আস্তে টেপার করে মিনিমাম ডোজে আসতে হবে। যেরকম আমরা এসএলই কেসে আমরা তো স্টেরয়েড প্রচুর ইউজ করি। এসএলই কেসে আমরা কি করি, প্রথম দিকে হাই ডোজে স্টেরয়েড দেই, আমরা মিথাইল প্রেডনিসোলন আইভি দেই, তারপরে আস্তে আস্তে টেপার করে 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 স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট যেগুলো আছে, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট যেগুলো আছে, যারা এফোর্ড করতে পারবে তাদেরকে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টে চলে যেতে হবে। আমরা তো স্টেরয়েড বেশি দিন দিতে পারবো না। ওকে, এনি মোর কোশ্চেন? নামাজের টাইম হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, তোমরা যে সবাই অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো আজকের টিউটোরিয়াল ক্লাসটা, আমার মনে হয় তোমাদের মানে ভালোই লাগছে। হ্যাঁ, আমার তো ভালোই লাগতেছে যে তোমরা সবাই অ্যাক্টিভলি আমার সাথে। হ্যাঁ, ধন্যবাদ।
আসলে তোমাদেরকে এখন হিমাটোলজি আগামীতে আমরা একটু আরো ডিটেলসে যাব আস্তে আস্তে, বিশেষ করে যেমন আয়রন মেটাবলিজম। হ্যাঁ বলো। একটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার প্রোক্যালসিটোনিনের রোলটা কি আসলে? হ্যাঁ কোনটা? প্রোক্যালসিটোনিনটা আমরা কেন করতে? প্রোক্যালসিটোনিন, ও ইয়েস, প্রোক্যালসিটোনিনটা আসলে অকাল্ট ইনফেকশন ডিটেক্ট করার জন্য একটা ভালো আর কারো কোনো কোশ্চেন না থাকলে নামাজের জন্য আমরা লিভ করি। তোমরা বিশেষ করে হিমাটোলজি পড়বা, ঈদের পরে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে আলোচনা হবে। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার ডিআইসি কিভাবে করে কোভিড-19 পেশেন্টে? ডিআইসি কি? ডিআইসি কিভাবে হয় এই মেকানিজম, মানে ডিআইসির মেকানিজম মানে কোভিড পেশেন্টে কিভাবে হয়? আচ্ছা, কোভিড পেশেন্টের যেটা হয় মেকানিজমের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা যে ডিফিউজ থ্রম্বোসিস হয়। ডিফিউজ থ্রম্বোসিস পালমোনারি ভেসেল ছাড়াও অন্যান্য ভেসেল গুলাতে হইতে পারে, আবার ব্লিডিং ডিসঅর্ডার হিসাবেও প্রেজেন্ট করতে পারে। যেমন পেশেন্টের যদি দেখা যায় যেমন আইটিপির মতো কন্ডিশন দেখা দেয়, তাইলে কিন্তু এইখানে আরেকটা মানে ব্লিডিং হতে পারে। আবার কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি দেখা যাবে যে এই যে প্লেটলেট গুলা সব যদি কনজাম্পশন হয়ে যায় তাহলেও কিন্তু পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে আসতে পারে। দুই ধরনের প্রেজেন্টেশন হতে পারে, একটা হলো থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন, একটা হবে পেশেন্টের ব্লিডিং ম্যানিফেস্টেশন। হ্যাঁ এইখানে এইটাই আমার মনে আছে আর থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, নামাজের জন্য আমরা মানে এখন লিভ করি। এখন আমরা নিজেরা পড়াশোনা করবা, ইনশাআল্লাহ ঈদের পরে হিমাটোলজি নিয়ে আমরা ডিটেইলস আলোচনায় যাব। ঠিক আছে? আসসালামু আলাইকুম।